সবাইকে আমন্ত্রণ। সব খবরে আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। রাজনৈতিক এবং পক্ষপাতিত্ব বিবেচনায় নয়, বিশ্ববিদ্যালয়ে মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগের উপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময়ে কথা বলেন তিনি। এর আগে কর্মশালায় প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সময় উপযোগী কারিকুলাম জরুরি। জানান, মেধা পাচার রোধে গুরুত্ব দেওয়া হবে। উচ্চশিক্ষায় গবেষণার উপরও জোর দেন সরকার প্রধান। সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। সে সময় তাকে বরণ করার জন্য রাস্তার দুই পাশে উপস্থিত ছিলেন হাজারো শিক্ষার্থী। তারেক রহমানকে দেখতে বিশ্ববিদ্যালয়ে ছিল লোকে লোকারণ্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে প্রধানমন্ত্রীর মতবিনিময়। সরাসরি সরকার প্রধানকে প্রশ্ন করেন শিক্ষার্থীরা। অ্যানালাইসিস টুলগুলো সম্পর্কেও সেভাবে ট্রেনিং বা অ্যাক্সেসের সুযোগ নেই। এ সময় প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সমালোচনা করেন। বলেন, মেধার ভিত্তিতে নিয়োগে গুরুত্ব দিতে হবে। ঢাকা ইউনিভার্সিটির বলতে আমরা যা বুঝি, স্বাভাবিকভাবে ইউনিভার্সিটির আনফরচুনেটলি ইন্টারন্যাশনালি র্যাঙ্কিং এর মধ্যে পড়ছে না। র্যাঙ্কিং এর মধ্যে না পড়ার বোধহয় অন্য একটা মূল কারণ হচ্ছে, যেভাবে আসলে টিচার নিয়োগ হওয়া উচিত ছিল, খুব সম্ভবত অতীতে সেভাবে হয়নি টিচার নিয়োগ। দূর থেকে আমি যেটা শুনেছি বা যতটুকু দেখেছি, পত্রপত্রিকা পড়েছি, এখানে পলিটিক্যাল বায়াসনেসটাকে বোধহয় বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ট্রান্সফর্মিং হায়ার এডুকেশন ইন বাংলাদেশ রোডম্যাপ টু সাস্টেনেবল এক্সিলেন্স শীর্ষক কর্মশালায় অংশ নেন সরকার প্রধান। শুধু উচ্চশিক্ষার ক্ষেত্রেই নয়, স্কুল পর্যায় থেকেই সরকার শিক্ষা কারিকুলামে কারিগরি এবং ব্যবহারিক শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা গ্রহণ করেছে। মেধা পাচার রোধ, মেধার লালন, কারিকুলাম ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের নানা পরিকল্পনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। পুঁথিগত বিদ্যার পাশাপাশি উদ্ভাবনী বিষয়ে মনোযোগ দেওয়ার উপর জোর দেন তিনি। শুধু পুঁথিগত শিক্ষায় নয়, বিশ্ববিদ্যালয় গবেষণা এবং উদ্ভাবনের দিকে মনোযোগ না দিলে মনে হয় প্রতিযোগিতামূলক বিশ্বে আমাদের টিকে থাকা কিছুটা হলো কষ্টসাধ্য হয়ে পড়বে। মেধা পাচার রোধ করে, মেধার বিকাশ, মেধা লালন করে আমরা ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলা করতে চাই একসাথে। তারেক রহমান বলেন, দেশে শিক্ষিত বেকারের সংখ্যা বেশি। সময় উপযোগী কারিকুলাম ছাড়া বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা কঠিন বলে মনে করেন প্রধানমন্ত্রী। এজন্য ইন্টার্নশিপ সহ সরকারের নানান উদ্যোগের কথা তুলে ধরেন তিনি। প্রাথমিক সিলেবাস থেকে শুরু করে উচ্চতর পর্যায় পর্যন্ত আমাদের শিক্ষা কারিকুলামগুলো একটু নতুনভাবে সাজানো বোধহয় এখন সময়ের দাবি। এ সময় শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার পরামর্শও দেন প্রধানমন্ত্রী। বলেন, জনগণের কাছে দায়বদ্ধ সরকার নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে চায়। শিক্ষার্থী থাকা অবস্থায় কর্মদক্ষতা অর্জনের ফলে এমনও হতে পারে একজন শিক্ষার্থী চাকরির জন্য অপেক্ষা না করে নিজেই একজন উদ্যোক্তা হিসাবে বরং আরো কয়েকজনের কর্মসংস্থানের ব্যবস্থা করতে সক্ষম হবে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। রাজ্য সরকার কি বলছে তা বিবেচ্য নয়। ভারত তাদের সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে চাইলে কূটনৈতিক চ্যানেলে কেন্দ্রীয় সরকারের সাথে আলোচনা হবে। সচিবালয়ে এই কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তবে পুশিন ঠেকাতে সর্বদা সতর্ক থাকবে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। মন্ত্রী জানান, কোরবানির পশুবাহী গাড়িতে চাঁদাবাজি ঠেকাতে হটলাইন চালু করা হবে। অভিযোগ পেলেই নেওয়া হবে তাৎক্ষণিক ব্যবস্থা। বাংলাদেশের সাথে ভারতের পশ্চিমবঙ্গের মোট সীমান্ত 2216 কিলোমিটার, যার মধ্যে কাঁটাতারের বেড়া আছে 1653 কিলোমিটার। দেশটির বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতা গ্রহণের পর এই অংশেও কাঁটাতারের বেড়া দেওয়ার প্রসঙ্গ সামনে এনেছে দেশটির নতুন রাজ্য সরকার। দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে এ নিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানান, দেশটি তাদের সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে চাইলে কূটনৈতিক চ্যানেলে কথা বলবে ঢাকা। এখানে কাঁটাতারের বেড়া যদি ভারতীয় সীমানার মধ্যে নোম্যান্স ল্যান্ড বজায় রেখে যদি সেই দেশ দিতে চায়, সেটা ডিপ্লোম্যাটিক ওয়েতে আমাদের আলাপ আলোচনা হবে। কিন্তু সেরকম কোনো ইস্যু তো প্র্যাকটিক্যালি ভারত সরকারের পক্ষ থেকে আমরা দেখিনি। এখন অঙ্গরাজ্যের নির্বাচনের পরে কোনো বিজয়ী দল যদি কোনো রকমের কোনো বক্তব্য দিয়ে থাকে, সেটা তো আমাদের সোভারেন ইকুয়ালিটির ভিত্তিতে আমরা সেই জবাব দিতে পারি না। তবে আমরা সতর্ক আছি, বিজেপিকে আমরা সতর্ক থাকতে নির্দেশনা দিয়েছি অনেক আগে।
এর আগে ঈদুল আজহা ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন দপ্তরের সাথে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে সড়ক মহাসড়কে জননিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। যাতে দুর্ঘটনা রোধ করা যায়, সার্বক্ষণিক মনিটরিং করা যায়, সড়ক মহাসড়কে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকাকে যাতে আমরা আরও সুদৃঢ় করতে পারি, জননিরাপত্তা নিশ্চিত করতে পারি, এই সমস্ত সার্বিক বিষয়ে আমরা কথা বলেছি। চাঁদাবাজি নিয়ে বিরোধী দলীয় নেতার অভিযোগের প্রমাণ চান স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, ঈদে চাঁদাবাজি বন্ধে বডি অন ক্যামেরা নিয়ে মাঠে থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। চালু করা হবে হটলাইন, অভিযোগ পেলেই নেওয়া হবে ব্যবস্থা। মাননীয় বিরোধী দলীয় নেতা চাঁদাবাজি বৃদ্ধি পেয়েছে বললেন, তার কাছে যদি কোনো খতিয়ান থাকে আমার কাছে প্রদান করলে বা আপনারা দিলে সেই জায়গাটা আমি অ্যাড্রেস করতে পারবো। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঈদের আগে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধে বিজিএমইএ, বিকেএমইএ, বাংলাদেশ ব্যাংক এবং শ্রমিক ফেডারেশনের সাথে সমন্বয় করে ব্যবস্থা নিতে বলা হয়েছে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। এদিকে বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন করতে চায় ভারত। এক ব্রিফিংয়ে কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জাসওয়াল। তিনি বলেন, ভারতে বসবাসরত 2860 জনের নাগরিকত্ব যাচাইয়ের জন্য বাংলাদেশের কাছে ফের অনুরোধ করেছে ভারত। This is a subject of conversation between India and Bangladesh. আমরা বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ককে একটি ইতিবাচক পর্যায়ে নিয়ে যেতে কাজ করছি। তবে গেল কয়েক বছরে আমরা বাংলাদেশকে ভারতে অবস্থানরত 2860 জনেরও বেশি মানুষের জাতীয়তা যাচাইয়ের অনুরোধ জানিয়েছি, যাদের আমরা বাংলাদেশী নাগরিক বলে মনে করি, কিন্তু এই বিষয়ে এখনো আমরা তাদের পক্ষ থেকে কোনো রকম সাড়া পাইনি। On this particular matter. মধ্যস্বত্বভোগী এবং চাঁদাবাজদের কারণে বাজারে অস্থিরতা বিরাজ করছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা এবং জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিমভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তৈরি করা হচ্ছে, যার চাপ সরাসরি পড়ছে সাধারণ মানুষের উপর। এ সময় বাজার নিয়ন্ত্রণে সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি। সকালে রাজধানীর মিরপুর শাহালী পাইকারি বাজার পরিদর্শন করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। এ সময় আমির সাংবাদিকদের বলেন, বাজারে দখলদারিত্ব ও নীরব চাঁদাবাজি চলছে, তবে ভয়ে অনেকেই মুখ খুলতে চান না। এখানে যে দোকানগুলো আছে, দোকানগুলা স্বস্তিদায়কভাবে যারা ব্যবসা করে তারা পায় না। এখানেও দখলদারিত্ব আছে, এখানেও নীরব চাঁদাবাজি আছে, কিন্তু মুখ ফুটে কেউ কথা বলতে চায় না। তিনি অভিযোগ করেন, সিন্ডিকেট ও মধ্যস্থভোগীদের কারণে বাজারে অস্থিরতা তৈরি হচ্ছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। সংসদের 300 জন সদস্য যদি সিদ্ধান্ত নেয় যে বাংলাদেশে চাঁদাবাজি হবে না, তাহলে কেউ করার সাহস পাবে না। কিন্তু এরাই যদি আশ্রয় প্রশ্রয় দেয়, তাহলে চাঁদাবাজি বন্ধ করা অসম্ভব। এছাড়াও জনগণের জন্য বাজার পরিস্থিতি সহনীয় করতে সংসদে এবং সংসদের বাইরে বিরোধী দল সোচ্চার থাকবে বলেও জানান জামায়াতের আমির। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। সীমান্তে হত্যা এবং কাঁটাতার দিয়ে কোনো দেশের সঙ্গে বন্ধুত্ব হয় না, এমন মন্তব্য করে এনসিপি নেতারা বলেছেন, একের পর এক সীমান্তে হত্যা হলেও সরকারের কার্যকর কোনো প্রতিবাদ নেই। রাজধানীতে এক আলোচনা সভায় কথা বলেন তারা। রাজধানীতে শাপলা গণহত্যা বিচারহীনতার একযুগ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ন্যাশনাল উলামা অ্যালায়েন্স। সেখানে শাপলা গণহত্যার বিচার দাবি, সমসাময়িক রাজনীতি ও সীমান্ত পরিস্থিতি নিয়ে কড়া সমালোচনা করেন এনসিপি নেতারা। সীমান্ত হত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ না নেয় সরকারের সমালোচনা করেন এনসিপি নেতা সার্জিস আলম। সীমান্তে একদিনে একটা জায়গায় দুইজনকে গুলি করে হত্যা করা হয়, আমার দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সরকার প্রধানের কোনো স্টেটমেন্ট তাদের কাছে পর্যন্ত পৌঁছায় না। আগে হেড অফ নিউজ, হেড অফ মাল্টিমিডিয়া, সিইও তাদের মতো করে চললে হতো, তাদের কথা শুনলে হতো। এই দলীয় হওয়ার পরও মন শান্তি হয় না। এবার ওই মিডিয়া হাউসের শেয়ার আমার এই নেতাকে দিতে হবে। সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া নির্মাণের হুমকি ও চলমান হত্যার কড়া প্রতিবাদ জানান নাহিদ ইসলাম। বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় সরকারকে দৃশ্যমান ভূমিকা রাখতে হবে। সীমান্তে কাঁটাতার দিয়ে এবং সীমান্তে আমার দেশের জনগণকে হত্যা করে কেউ যদি বন্ধুত্বের কথা বলে, তার সাথে বন্ধুত্ব সম্ভব না। আমরা বিশ্বাস করি এই কাঁটাতার সেই দেশের জনগণই একদিন উপড়ে ফেলে বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব করবে। সীমান্তকে রক্ষা করার দায়িত্ব এই সরকারের এবং এই দেশের জনগণের।
হেফাজতে ইসলামের 5 মের আন্দোলনে বিএনপির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন নাহিদ ইসলাম। জনগণের একটা বড় অংশ যখন বিপদগ্রস্ত, এরকম একটা রাজনৈতিক হত্যাকাণ্ড হচ্ছে, রাজনৈতিক দল হিসেবে, বিরোধী দল হিসেবে বিএনপির উচিত ছিল সেই আন্দোলনের নেতৃত্ব নেওয়া, আরো বোল্ড ভূমিকা রাখা। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। অর্থনীতিতে সরকার বা রাজনৈতিক দলের কোনো ধরনের হস্তক্ষেপ থাকবে না, পরিচালিত হবে পেশাদারিত্বের সাথে। রাজধানীতে বাংলাদেশের স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি যাত্রা শুরুর অনুষ্ঠানে কথা বলেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে দেশ, খুব দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী। অনুষ্ঠানে গভর্নর মুস্তাকুর রহমান আশা প্রকাশ করেন, নতুন প্রজন্মের অর্থায়নে সফল হবে স্টার্টআপ কোম্পানি। জানান, 30 জুনের পর বাংলা কিউআর কোড ছাড়া পেমেন্ট করা যাবে না। মঙ্গলবার 39টি বাণিজ্যিক ব্যাংকের পরিচালনায় যাত্রা শুরু করে ভেঞ্চার ক্যাপিটাল প্ল্যাটফর্ম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি চেয়ারম্যান মাসরুর আরফিন। আমরা কিন্তু এখানে সিদ্ধান্ত নিয়েছি অর্থনৈতিক সেক্টরে, ফিনান্সিয়াল সেক্টর সহ রিলেটেড ইকোনমিক সেক্টরে আমরা কোনো ধরনের রাজনৈতিক ইন্টারফিয়ারেন্সে যাব না, কোনো ধরনের রাজনৈতিক অ্যাপয়েন্টমেন্ট হবে না। আই ক্যান অ্যাসিওর ইউ, this is not a political statement. I am saying this is the decision of the party, this is the decision of the government. যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের সুযোগ থাকলেও সে পথে হাঁটবে না সরকার, বরং চুক্তিটি পর্যালোচনা করে বিভিন্ন শর্ত পরিবর্তন করা যায় কিনা তা খতিয়ে দেখা হবে। সকালে সচিবালয়ে কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। এটা খুবই শক্তিশালী চুক্তি এবং এটা বাতিল করে দেওয়ার ইম্প্যাক্ট কি হতে পারে নিশ্চয়ই আমরা বুঝতে পারি, বা কোন প্রেক্ষাপটে এই চুক্তিটা স্বাক্ষরিত হয়েছে সেটাও আমরা বুঝতে পারি। কিন্তু ওই যে বললাম, ওই সুযোগটা তো আমরা নিতে পারি যে এই চুক্তি রিকনসিডার করা কিছু কিছু জায়গায়, যে যে জায়গাগুলোকে আমরা বেশি সমস্যাজনক মনে করি, রাষ্ট্রের জন্য ক্ষতিকর মনে করি, হতে পারে মনে করছি, সেগুলো নিয়ে আমরা আগে আমাদের প্রাথমিক বিবেচনা করব এবং আমি আশা করি যে আমরা সেরকম একটা নেগোসিয়েশনে তাদের সাথে যেতে চাই। এবারে হাম পরিস্থিতিতে নজর দেব। হামের রোগীরা সবাই ঢাকামুখী। চিকিৎসকরা বলছেন, হাসপাতালে ভর্তি হওয়া 75% রোগী ঢাকার বাইরের। দেশজুড়ে প্রাদুর্ভাবের সাথে যুক্ত হয়েছে নিউমোনিয়া এবং ফুসফুসের সংক্রমণ। শুধু শিশু নয়, আক্রান্তের তালিকায় আছে প্রাপ্তবয়স্করাও। হামের এমন সংক্রমণ আগে দেখেননি তারা। পরিস্থিতি উদ্বেগজনক। সেবা কার্যক্রম বাড়াতে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে সহযোগিতা চেয়েছে হাসপাতালগুলো। এদিকে 24 ঘন্টায় হাম এবং উপসর্গে মৃত্যু হয়েছে আরও 9 জনের। হামে আক্রান্ত হওয়ার পরে শনাক্তকরণেই সময় যাচ্ছে বেশি, ফলে দ্রুত অবনতি হচ্ছে পরিস্থিতির। হাসপাতালে ভর্তি হওয়া 4 ভাগের 3 ভাগ রোগীই ঢাকার বাইরের। যুক্তরাজ্যে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা চলাকালে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের হৃদযন্ত্রে ব্লক শনাক্ত হওয়ায় সফলভাবে এনজিওপ্লাস্টি এবং রিং স্থাপন করা হয়েছে। বর্তমানে রাষ্ট্রপতির শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। মঙ্গলবার রাতে বঙ্গভবনের প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়। যুক্তরাজ্যের কেমব্রিজে অবস্থিত রয়্যাল প্যাপওর্থ হাসপাতালে ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডাক্তার স্টিফেন হৌলি তত্ত্বাবধানে রাষ্ট্রপতির এনজিওগ্রাম সম্পন্ন হয়। পরীক্ষাকালে হৃদযন্ত্রের একটি ধমনীতে উল্লেখযোগ্য ব্লক ধরা পড়লে তাৎক্ষণিকভাবে এনজিওপ্লাস্টি করা হয় এবং একটা রিং স্থাপন করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। রাষ্ট্রপতি তার দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন। 18 মে দেশে ফেরার কথা রয়েছে তার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ওআইসি-ভুক্ত দেশসমূহের রাষ্ট্রদূত এবং হাই কমিশনাররা। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে ওআইসি সদস্যভুক্ত দেশগুলোর পক্ষ থেকে তারেক রহমানকে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় অভিনন্দন জানানো হয়। সদস্য রাষ্ট্রগুলো বিনিয়োগ, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, টেক্সটাইল, ওষুধ শিল্প সহ নানা খাতে সম্পর্ক জোরদার করার পাশাপাশি বাংলাদেশের পাশে থাকার আশাবাদ জানান। এ সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় ওআইসি-ভুক্ত দেশসমূহের সাথে বাংলাদেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করে ভবিষ্যতে তা আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। রোহিঙ্গা সমস্যা সমাধানে ওআইসি-ভুক্ত দেশসমূহের সমর্থন প্রত্যাশা করেন তিনি। গ্যাস সংকট, উচ্চ সুদহার আর টাকার অবমূল্যায়নে চাপে দেশের শিল্প খাত। নতুন বিনিয়োগের চেয়ে এখন বিদ্যমান কারখানা টিকিয়ে রাখাকেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলছেন ব্যবসায়ীরা। এই অবস্থায় শিল্প এবং উৎপাদন খাত সচল রাখতে বাংলাদেশ ব্যাংক গভর্নরের কাছে একগুচ্ছ প্রস্তাব দিয়েছেন শীর্ষ ব্যবসায়ী নেতারা। তারা বলছেন, কার্যকর মূলধনের সংকট, গ্যাসের দাম বৃদ্ধি এবং উচ্চ সুদহারে শিল্প খাত বড় চাপের মুখে পড়েছে। তাই এলসি সীমার জটিলতা কমানো, কম সুদে পুনঃঅর্থায়ন সুবিধা বাড়ানো এবং পেনাল ইন্টারেস্ট কমানোর দাবি জানান তারা। এছাড়া সিআইবি রিপোর্টে গ্রুপ কনসেপ্টের জটিলতা দূর, এসএমই খাতে সহজ ঋণ এবং ভেঞ্চার ক্যাপিটাল চালুর আহ্বানও জানানো হয়। বৈঠকে গভর্নর ওয়ার্কিং ক্যাপিটাল, বিদেশি রিফাইন্যান্সিং এবং সুদহার ইস্যুতে ইতিবাচক আশ্বাস দিয়েছেন বলে জানান ব্যবসায়ীরা।
ওয়ার্কিং ক্যাপিটালের সমস্যা সবারই হয়ে আসছে এবং এই ওয়ার্কিং ক্যাপিটাল যে আমাদের ক্রাঞ্চ সেটা শুরু হয়েছে আসলে কোভিড পিরিয়ড থেকে আসলে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি হয়ে আসছে সেটাকে কিভাবে উনি এলসি লিমিট যেটা অ্যাক্সেস হয়ে গেল সেটাকে উনি ব্লক করতে পারে এবং যাতে এলসি লিমিটটা ফ্রি হয়ে যায় এবং ব্যবসা করতে সুবিধা হয়। সংবিধান মৌসুমে মৌসুমে বদলানোর দলিল নয়। সংবিধান পুনর্লিখন এবং সংশোধনের চলমান আলোচনায় নিজের দ্বিমত জানিয়ে কথা বলেছেন জ্যেষ্ঠ আইনজীবী ডক্টর শাহদিন মালিক। বলেন, যারা ক্ষমতা পরিবর্তনের সাথে সংবিধান বদলে ফেলতে চায় তারা এর মূল বক্তব্য বোঝেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংবিধান সংশোধন বিষয়ক এক সেমিনারে শাহদিন মালিক বলেন, বর্তমানে বিভিন্ন মহলের সংবিধান পরিবর্তনের ইতিহাস তুলনাও নির্মোহ নয়। অতীতের সংশোধনীগুলো ৭২-এর সংবিধানে দেয়া জনগণের অধিকারের সুরক্ষাকে খর্ব করেছে। ৭০-এর নির্বাচনের ফলাফল অনুযায়ী ৭২-এর সংবিধান প্রণয়ন করে গণপরিষদ, তবে সেই সংবিধান কাটাছেঁড়া শুরু হয়েছিল প্রথম নির্বাচিত সরকারের আমলেই। পরবর্তী সংশোধনীগুলোকে ফাটল, ভাঙন ও সামরিকীকরণ আখ্যায়িত করেন তিনি। বলেন, নির্বাহী আইন প্রণয়ন এবং বিচার ক্ষমতার ভারসাম্য ও মৌলিক অধিকারের সুরক্ষা এই সংবিধানের মূল লক্ষ্য। এখন তো আবার সংবিধান নতুন করে লেখা, পুনর্লিখন ইত্যাদি কথাবার্তা বেশ সজোরে আলোচনা হচ্ছে। অ্যাজ ইফ আমার এর সাথে দ্বিমত আছে। নতুন ঋতু পরিবর্তনের সাথে সাথে সংবিধানও বদলাতে হবে, এইটা যারা মনে করে তারা সংবিধানের মূল কথাগুলি হয়তো আত্মস্থ করতে পারে নাই। সরকার সীমান্ত হত্যা বন্ধে ব্যর্থ হলে সীমান্তবর্তী জেলাগুলোতে লং মার্চ কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিএসএফের গুলিতে নিহত কলেজ ছাত্র মোরসালিন এবং নবীর হোসেনের কবর জিয়ারত করেন তিনি। পরে শহরের এনসিপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে যোগ দেন। বলেন, সীমান্ত হত্যা যদি আরও বাড়ে এবং সরকার কোনো উদ্যোগ নিতে ব্যর্থ হয় তাহলে সীমান্তের দিকে লং মার্চের হুঁশিয়ারি দেন তিনি। পাটোয়ারি অভিযোগ করেন, সরকার নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। বিজিবি ভারতীয় বয়ানে বাংলাদেশের মানুষকে মাদক কারবারি, চোরা কারবারি আখ্যা দিচ্ছে। এনসিপি সরকার গঠন করলে সীমান্ত এলাকায় মাদক নিয়ন্ত্রণ করবে বলে আশ্বাস দেন তিনি। সরকারকে বাংলাদেশ থেকে আমরা দেখতেছি দিল্লি হলো নতজানু পররাষ্ট্রনীতি নিয়ে আছে। সে নতজানু পররাষ্ট্রনীতি থেকে এসে শক্তিশালী পররাষ্ট্রনীতি এবং শক্তিশালী স্বরাষ্ট্রনীতি তারা গ্রহণ করতে হবে। জয়পুরহাটের আক্কেলপুরে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার তিলকপুরের নওজোর মাঠাগুড়ি গ্রামের মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, মাঠে ঘাস কাটতে গিয়ে মাটি চাপা দেওয়া অবস্থায় মানুষের একটা হাত দেখতে পায়। স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। এ সময় মরদেহটির গলায় আঘাতের চিহ্ন পাওয়া যায়। এই বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে। গাজীপুরের শ্রীপুরে বাকি না দেয় একটা দোকানে হামলা এবং গুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে উপজেলার মাওনা চৌরাস্তার নিউ জামালপুর গ্লাস অ্যান্ড থাই অ্যালুমিনিয়াম ফ্যাব্রিকেটর নামের একটা দোকানে এই ঘটনা ঘটে। পুলিশ এবং স্থানীয়রা জানায়, দোকানটিতে বাকিতে মালামাল কেনা নিয়ে মালিকের সাথে কয়েকজনের কথা কাটাকাটি হয়। এর জের ধরে একদল সশস্ত্র সন্ত্রাসী দোকানে অতর্কিত হামলা চালায়। ভাঙচুর করা হয় মালামাল। পরে হামলাকারীরা দোকান লক্ষ্য করে গুলি ছুড়লে অন্তত ৫ জন আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে বর্জ্য পৃথকীকরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান। মঙ্গলবার সকালে গুলশান সোসাইটি জামে মসজিদ প্রাঙ্গণে এই কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। বলেন, নগরী পরিচ্ছন্ন রাখতে বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন করতে চায় সিটি কর্পোরেশন। সচেতনতা বৃদ্ধিতে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান সহ জনসমাগম স্থলে পর্যায়ক্রমে ডাস্টবিন স্থাপন করার কথা জানান তিনি। অনুষ্ঠানে গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদেক বলেন, বর্জ্য কোনো আবর্জনা নয়, বরং এটি একটি সম্পদ। সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে একে কাজে লাগানো সম্ভব। এ সময় জনগণের মাঝে বর্জ্য পৃথকীকরণ বিন এবং পলি ব্যাগ বিতরণ করা হয়। নিজেদের দায়িত্বটা আমরা নিজেদের নিতে হবে। সব যদি আমরা সরকারের উপর চাপিয়ে দিই সেটা হবে না। আমাদের নিজে থেকে সভ্যতা শুরু, নিজে থেকেই পরিবর্তনের শুরু, এবং ইনশাল্লাহ আমরা গুলশান থেকে সেটা শুরু করব। আমরা আমাদের মতো করে সাধ্য মতো কাজ করে যাচ্ছি। আমি আপনাদের উদ্দেশ্যে আমার প্রিয় নগরবাসীকে বলবো, ডেঙ্গু থেকে মুক্তি হলে আমাকে, আপনাকে, আপনার পরিবারের সকল সদস্যদেরকে সচেতন থাকতে হবে। নারায়ণগঞ্জে মাদক, ছিনতাই এবং চাঁদাবাজি প্রতিরোধে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের জিমখানা বস্তিতে এই সমাবেশের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আলী ইউসুফ খান টিপু। বক্তারা অভিযোগ করেন, বস্তির পাশে সিটি কর্পোরেশনের বিশাল পার্ক নির্মাণ হয়েছে। সেখানে মাদক ব্যবসায়ীরা ডেকে ডেকে মাদক বিক্রি করে। এতে বিব্রতকর অবস্থায় পড়তে হয় পার্কে ঘুরতে যাওয়া মানুষদের। এ সময় নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজিদুর রহমান জানান, মাদক ব্যবসায়ীদের ধরতে অভিযান পরিচালনা করছেন তারা। সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামে চলমান জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন সংসদ সদস্য এরশাদুল্লাহ। নগরীর চাঁদগাঁও, মহড়া এবং পশ্চিম ষোলশহর এলাকার বিভিন্ন খাল ও ড্রেন
চলমান উন্নয়ন কাজ ঘুরে দেখেন তিনি। এ সময় সেনাবাহিনী 34 ইঞ্জিনিয়ার কোরের কর্মকর্তারা তার সাথে ছিলেন। পরিদর্শন শেষে এরশাদুল্লাহ বলেন, এই বছর পানি প্রবাহ স্বাভাবিক করা গেলে আসন্ন বর্ষা মৌসুমে চট্টগ্রাম শহর 70 থেকে 80% জলাবদ্ধতা মুক্ত থাকবে। কুড়িগ্রামে হয়ে গেল হীরা 15 জাতের হাইব্রিড ধানের মাঠ দিবসের অনুষ্ঠান। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার চৈতার খামার সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠানের আয়োজন করা হয়। বক্তারা জানান, জেলার 9টি উপজেলায় প্রায় 5000 কৃষক 2500 বিঘা জমিতে হীরা 15 জাতের হাইব্রিড ধান রোপণ করেছেন। এলাকা ভেদে গড়ে বিঘা প্রতি প্রায় 12,000 টাকা ব্যয় ফলন হয়েছে 35 মণ ধান। হীরা 15 জাতের হাইব্রিড ধান ব্লাস্ট রোগমুক্ত থাকায় চিটা কম হয়, লাভও হয় বেশি। এই ধানের চাল চিকন এবং সুস্বাদু ভাত হয় কৃষকদের মাঝে চাহিদা বাড়ছে। এর সাথে শেষ করছি আমাদের আজকে সব খবরের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।